সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে প্রসঙ্গ কাঠামো কি, স্থিতি ও গতি এবং বিভিন্ন প্রকারের গতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং বিষয়গুলি ভালোভাবে বুঝতে চেষ্টা করবে। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আলোচনায় আসি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো বিষয়টি কি? আমরা বিভিন্ন স্থানের দূরত্ব পরিমাপ করি বা কোনো কিছুর দৈর্ঘ্য যখন পরিমাপ করি তখন একটি নির্দিষ্ট বিন্দুকে আমরা স্থির করে ধরে নিই। বা যেমন ধরো, আমরা যদি বলি ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব 800 কিলোমিটার। এখন আমার এখানে ঢাকাকে নির্দিষ্ট করে ধরা হয়েছে। ঢাকা থেকে মাপ শুরু হয়েছে, চিটাগাংয়ের দূরত্ব আমরা পরিমাপ করেছি। এখানে ঢাকাটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো, একটা স্থির বিন্দু। যেমন ট্রেনে যদি কোনো যাত্রী চড়ে ট্রেন চলতে থাকে, তখন সে ট্রেনের সাপেক্ষে তার অবস্থানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু কোনো একটা স্টেশনকে যদি ধরা হয় যে এই স্টেশন থেকে কতটুকু দূরত্বে ট্রেনটি অগ্রসর হয়েছে, তাহলে এই ক্ষেত্রে এই স্টেশনটিকে ধরা হয়েছে এখানে স্থির। এই স্টেশনই হলো প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ আমরা যখন কোনো একটা বিন্দুকে স্থির ধরে বা নির্দিষ্ট করে তার সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান, গতি বা স্থিতি পরিমাপ করি, তখন সেই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। চলো আমরা সংজ্ঞাটা লিখে নিই। এখানে আমরা লিখেছি, দেখো, এই মহাবিশ্বে কোনো বস্তুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদেরকে একটি বিন্দুকে স্থির করে নিতে হয়। স্থির মানে এখানে নির্দিষ্ট করা, আর কি, নির্দিষ্ট করা। এই স্থির বিন্দুকে বলা হয় প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করি, তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। এখানে আমি একটি উদাহরণ দেখাবো। এখানে লক্ষ্য করো, এই যে কাঠিটা আছে, কাঠি বা খুঁটি, এটাকে আমরা ধরে নিলাম স্থির, এবং এটি হলো বস্তুর চলার পথ। এখন এই বস্তুটি এই স্থির কাঠির সাপেক্ষে, অর্থাৎ এই স্থির কাঠি থেকে কতটুকু দূরত্ব অগ্রসর হলো তা আমরা এই কাঠিকে স্থির ধরে পরিমাপ করব। এখন ধরো এই যে বস্তুটি অগ্রসর হলো, তাহলে এই কাঠিটাকে আমরা স্থির ধরে এই স্থির বস্তু থেকে কতটুকু অগ্রসর হয়েছে তা পরিমাপ করো। এখানে এই কাঠিটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা স্থিতি সম্পর্কে আলোচনা করি। স্থিতি কি? সময়ের পরিবর্তনের সাথে যদি কোনো বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না করে, তাহলে আমরা বস্তুটিকে বলি স্থির বস্তু, এবং বস্তুটির এই অবস্থান অপরিবর্তিত থাকার ঘটনাকে বলা হয় স্থিতি। অর্থাৎ সময় চলে যাবে, বস্তু যে স্থানে আছে ঠিক সেই স্থানে থাকবে, কোনো স্থান পরিবর্তন হবে না। তাহলে বস্তুটিকে আমরা বলতে পারি স্থির বস্তু, এবং বস্তুটি এই যে অবস্থান পরিবর্তন করে নাই, এই অবস্থাটাকে বলা হয় স্থিতি। তাহলে চলো আমরা স্থিতির সংজ্ঞাটা লিখে নেই। এখানে দেখো, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না, তখন ওই বস্তুকে বলা হয় স্থিতিশীল বা স্থির বস্তু, এবং বস্তুর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। এখানে লক্ষ্য করো, এই যে দুইটি বস্তু আছে, এই বস্তুটি যেখানে আছে ঠিক সেই অবস্থায় আছে, সময় চলে যাচ্ছে কিন্তু বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না।
এই বস্তুটিরও কোনো অবস্থানে পরিবর্তন হয় নাই, কাজে এদেরকে বলা হয় স্থির বস্তু বা স্থিতিশীল বস্তু। এবার গতি কি? গতি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে যদি বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে বস্তুটিকে বলা হয় গতিশীল বস্তু, এবং বস্তুটির এই অবস্থান পরিবর্তনের ঘটনাকে বলা হয় গতি। চলো আমরা একটু দেখে নিই। এখানে লক্ষ্য করো, এই যে নৌকাটি, দুটি বাচ্চা এটি নৌকা করে এই লাল দাগের কাঠি থেকে সরে গেল, সময় চলে যাচ্ছে, বস্তুটির অবস্থানে পরিবর্তন ঘটছে, কাজে এই বস্তুর সাপেক্ষে এই নৌকাটির অবস্থানের পরিবর্তন ঘটেছে, সুতরাং তার এই অবস্থাটাকে বলা হয় কি গতি। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নিই। এখানে দেখো, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তখন বস্তুটিকে বলা গতিশীল বস্তু, এবং বস্তুর এই অবস্থান পরিবর্তনের ঘটনাকে বলা হয় গতি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা আলোচনা করি পরম স্থিতি। পরম স্থিতি কি? যখন কোনো বস্তুর অবস্থান আদৌ কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বস্তুটি সৃষ্টি লগ্ন থেকে যে স্থানে আছে আজও সেই স্থানে আছে, ভবিষ্যতেও সেখানেই থাকবে, এরকম বস্তুর অবস্থানকে বলা হয় পরম স্থির বস্তু। এই পরম স্থির বস্তুর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন সেই বস্তুটির অবস্থান এই অপরিবর্তিত থাকাকে বলা হয় পরম স্থিতি। চলো আমরা সংজ্ঞাটা লিখে নেই এবং একটি উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। এখানে সংজ্ঞাটি লিখেছি, পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন সেই বস্তুটিকে বলা হয় পরম স্থির বস্তু, এবং বস্তুর এই অবস্থান অপরিবর্তিত থাকার ঘটনাকে বলা পরম স্থিতি। দেখো, এখানে একটি গোলাপ ফুল আছে আর এখানে একটি গোলক আছে। এই গোলাপ ফুলের সাপেক্ষে গোলাপ ফুলটা যদি কখনো স্থান পরিবর্তন না করে তাহলে আমরা বলবো এটি একটি পরম স্থির বস্তু। এখন এই গোলকটির তার এই গোলাপ ফুলের সাপেক্ষে কোনো অবস্থানের পরিবর্তন করছে না, অর্থাৎ বস্তুটি স্থির আছে। তাহলে এই পরম স্থির বস্তুর সাপেক্ষে এই গোলকের অবস্থানের পরিবর্তন যদি না হয়, গোলকটির অবস্থান অপরিবর্তিত থাকার ঘটনা হচ্ছে পরম স্থিতি। এবার চলো তাহলে পরম গতিটা কি? পরম গতি হবে পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন সেই বস্তুর গতিকে বলা হয় পরম গতি। এখানে লক্ষ্য করো, এটা যদি গোলাপ ফুলটি স্থির আছে অর্থাৎ পরম স্থির বস্তু, এর সাপেক্ষে যদি এই গোলকটির অবস্থানের পরিবর্তন করে তাহলে এই যে পরম স্থির বস্তুর সাপেক্ষে এই গোলকটির অবস্থানের পরিবর্তন ঘটেছে, এইরকম গতিকে বলা হয় পরম গতি। অর্থাৎ পরম স্থির বস্তুর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন সেই বস্তুর এই ধরনের গতিকে বলা হয় পরম গতি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা আলোচনা যায় পরম স্থির বস্তুর অস্তিত্ব আছে কিনা। আমরা জানি এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণাই সর্বদা গতিশীল, কোনো বস্তুই স্থির নয়। যেমন আমরা দেখেছি যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, ঠিক আমরা যদি পৃথিবীর উপর থাকি তাহলে আমরাও ঘুরতেছি। সূর্য সর্বদাই গণনশীল, কোনো বস্তুই এই মহাবিশ্বে স্থির নয়, কাজে এখানে কোনো স্থির বস্তু পাওয়া যাবে না। কাজে আমরা বলতে পারি কি এই মহাবিশ্বের কোনো বস্তুই স্থির নয়, কাজে পরম স্থির বস্তুর অস্তিত্ব নাই। চলো আমরা একটু লিখে নিই। এখানে দেখো কিভাবে মহাবিশ্বের বস্তুগুলি ঘূর্ণনশীল আছে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে এখানে। তাহলে আমরা লিখতে পারি এই মহাবিশ্বের প্রতিটি বস্তু গতিশীল, কোনো বস্তু স্থির নয়, তাই পরম স্থির বস্তুর কোনো অস্তিত্ব নেই। কাজে বলা যায় মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি।
শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা বিভিন্ন প্রকারের গতি নিয়ে আলোচনা করি। ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন। প্রথমে আসলে আমরা রৈখিক গতি কি। রৈখিক গতি হচ্ছে একটি সরলরেখা বরাবর গতিশীল হতে হবে। কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখা বরাবর হয়, অর্থাৎ তার গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তবে তার গতিকে বলা হয় রৈখিক গতি। দেখো আমরা লিখে নিচ্ছি। এখানে একটি বস্তু একটি সরল রেখা বরাবর গতিশীল হবে। এই যে গতিশীল হলো, এই বস্তুর গতি একটি সরল রেখা সীমাবদ্ধ আছে, সুতরাং এই গতিকে বলা হয় রৈখিক গতি। লক্ষ্য করো, কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে এই বস্তুর গতিকে বলা হয় রৈখিক গতি। এবার আমরা আলোচনা আসি ঘূর্ণন গতিকে। এখানে দেখো ফ্যান ঘুরছে, ঘড়ির কাঁটা ঘুরছে, কাজেই আমরা বলতে পারি ঘূর্ণন গতি হলো কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে অনবরত ঘুরতে থাকে, তাহলে এই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি। তাহলে চলো আমরা লিখে নিই। যদি কোনো বস্তু কোনো একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরে, তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘণ্টার কাঁটার গতি, এইগুলিকে বলা হয় ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি হলো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে অনবরত সে ঘুরতে থাকবে, এরকম গতি হলো ঘূর্ণন গতি। এবার চলো আমরা চলন গতি কি। চলন গতি হচ্ছে কোনো বস্তু যদি এমনভাবে চলে যে বস্তুর যে কোনো বিন্দু একই সময়ে একই দূরত্ব একই দিকে অতিক্রম করে, তাহলে সেই বস্তুর সেই গতিকে বলা হয় চলন গতি। এখানে লক্ষ্য করা, গাড়িটি চলবে, এই যে দেখো গাড়িটি চলছে। এখানে লক্ষ্য করো, গাড়ির সামনের যে বিন্দুটা আছে, এই বিন্দুটা যাত্রা স্থান থেকে যতটুকু অগ্রসর হয়েছে, তার পিছনের বিন্দুটাও ঠিক ততটুকু স্থান অতিক্রম করেছে। অর্থাৎ এই গাড়িটির প্রত্যেকটা কণায় একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করেছে। এই ধরনের গতিকে বলা হয় চলন গতি। তাহলে আমরা লিখতে পারি, যদি কোনো বস্তুর গতি এমন হয় যে তা বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুর এই গতিকে বলা হয় চলন গতি। এখন আসো আমরা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট গতি, সেটা হলো পর্যায়বৃত্ত গতি। এখানে একটু চিত্রটা লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে বারবার ঘুরে আসছে, একটি সিলিন্ডারের মধ্যে পিস্টন সর্বদা ওঠানামা করছে। এই যে গতিটা, এইগুলি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি কি, যদি কোনো গতিশীল বস্তুকণা গতি এমন হয় যে এটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা লিখতে পারি, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে বস্তুর এই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এই গতি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরলরৈখিক হতে পারে। যেমন ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, পেট্রোল ইঞ্জিনের, এই যে এখানে দেখো পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি ইত্যাদি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এবার আসো আমাদের কি স্পন্দন গতি। এবার স্পন্দন গতি কি? স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি এমন হয় যে এটি তার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে অতিক্রম করে,
তাহলে এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। এখানে দেখো সরল দোলকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, আবার পরবর্তী সময় আবার তার বিপরীত দিকে আসছে। এটা পর্যায়কালে অর্ধেক সময় যাচ্ছে একদিকে, পরবর্তী অর্ধেক সময় যাচ্ছে পূর্বগতির বিপরীত দিকে। তাহলে এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। তাহলে আমরা লিখতে পারি কি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে গতিশীল হয়, তবে এই বস্তুর গতিকে বলা হয় স্পন্দন গতি। যেমন সরল দোলকের গতি, এটা একটা সরল দোলক। কম্পনশীল শোলাকার গতি, গিটারের তারের গতি ইত্যাদি হল স্পন্দন গতি। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। আমি যথেষ্ট চেষ্টা করেছি বিষয়গুলি বোঝানোর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইগুলি মনে রাখার জন্য বারবার চেষ্টা করবে। তাহলে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।